আমরা ফার্স্টে যখন একটা এমভিসিতে প্রজেক্ট নিব, আমাদের বেশ কিছু জায়গাতে চেঞ্জ আসতে হবে। ফার্স্টে আমরা চেঞ্জিং গুলো করব। কি কি চেঞ্জ? আমরা অ্যাপ্লিকেশনটাকে আবার রান করলাম। ভিউ পেজ সোর্সে যদি ক্লিক করি, এখানে দেখেন যে বুটস্ট্র্যাপ আসছে, এখানে আবার jQuery আছে। কিন্তু আমরা যদি ভার্সনিংটা দেখি বুটস্ট্র্যাপের পেজটাকে, এটা দেখেন ভার্সন 3.0। কিন্তু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসি, বুটস্ট্র্যাপ কালকে তো মোটামুটি একটা বুটস্ট্র্যাপ দিয়ে একটা থিম বানালাম। এটা declaration, কালকে থিমটা বানালাম। পরে এটা শেষ করে নিই, কাজ বাকি। এটাকে বুটস্ট্র্যাপ দিয়ে বানালাম। বুটস্ট্র্যাপের এখন ভার্সন হচ্ছে 3.3.5, কিন্তু আমাদের যে বুটস্ট্র্যাপটা আসছে এটার ভার্সন দেখেন 3। তাহলে আমি আমি আগে অ্যাপ্লিকেশন, যখনই একটা নতুন অ্যাপ্লিকেশন নিব, আমি সবসময় পুরান জিনিসকে ফেলে নতুন জিনিস আপডেট করে নিব। আপডেট করার জন্য মাইক্রোসফটের যে লাইব্রেরিটার হেল্প নেওয়া হয় সেটার নাম হচ্ছে নুগেট প্যাকেজ ম্যানেজার। সেটার হেল্প নিয়ে আমরা কাজটা করব। তারপর আমরা আরো জিনিস দেখি। এখানে দেখেন যে যে কোয়েরি যেটা আসছে সেটাও পুরাতন 1.10, কিন্তু বর্তমানে যে কোয়েরি যেটা চলতেছে সেটা হচ্ছে ভার্সন 2.4 মনে হয়। আমরা একটু দেখি যে কোয়েরি ওয়েবসাইট। যে 2.1.4 এখন চলছে। তো আমরা এই জিনিসগুলো আপডেট করে নিব। আপডেট করার সময় সবসময় আগে অ্যাপ্লিকেশনকে রান যদি দেওয়া থাকে সেটাকে অফ করে নিতে হবে। করলাম। তারপর হচ্ছে আপনারা এভাবে আপডেট করে নিতে পারেন। নুগেট শব্দটা লিখবেন, তারপর আমি যদি লিখি বুটস্ট্র্যাপ, তাহলে যে এখানে দেখা যায় নুগেট গ্যালারি। নুগেট হচ্ছে হলো মাইক্রোসফটের প্যাকেজ ম্যানেজ করার জন্য যে ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে নুগেট ডট ওআরজি অর্গানাইজেশন। এখান থেকে এই যে লাইনটা, এই লাইনটা আপনি কপি করে, এই লাইনটাকে আমরা কপি করব। কপি, এখানে আসার পর টুলস, নুগেট প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে ক্লিক করলে তারপর এই যে পিএম আসলো, পিএম মানে হচ্ছে প্যাকেজ ম্যানেজার। আমি একটু উপরে তুলে দিই। এখানে আমি এই লাইনটাকে পেস্ট করে দিব। পেস্ট, এই যে লাইনটা চলে আসছে। এই লাইনটা লেখার পর আমরা এই সলিউশন এক্সপ্লোরারটাকে ওপেন করে রাখলাম। আমরা দেখতে চাই আসলে কি কি হচ্ছে এখানে। ডক করে দিলে সেটা কিন্তু এখানে একদম ফিক্স হয়ে বসে থাকবে। আর অটো হাইড দিলেই কি হবে, আপনি যখন ওইখান থেকে কাজ করে চলে আসবেন সেটা অটোমেটিক হাইড হতে থাকবে। এন্টার। এখানে দেখেন এই যে কন্টেন্ট ফোল্ডার থেকে কিন্তু অনেক কিছু ফেলে সে নিজে নতুন ভাবে অনেক কিছু অ্যাড করে নিল। নুগেটের এটা হচ্ছে ভালো জিনিস যে যদি আপনার ওখানে কোনো পুরাতন প্যাকেজ থাকে সেটাকে ফার্স্টে সে ডিলিট করবে, ডিলিট করে দেন নতুন জিনিসকে আপ করে নিবে। বুটস্ট্র্যাপটা আসলো। এখন আমরা যে কোয়েরিটাকে আপডেট করব, আমরা সেম ভাবে লিখব নুগেট যে কোয়েরি, এই যে ভার্সন নতুন টাইপ আসছে, ইনস্টল প্যাকেজ যে কোয়েরি। এই লাইনটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব।
এখানেও এখন স্ক্রিপ্ট সেকশনে দেখবেন যে এই যে 1.10 এগুলো সব ফেলে দিয়েছে, সব নতুন ভার্সন নিয়ে আসবে, সব ফেলে দিয়েছে। আরেকটা জিনিস যেটা মাস্ট বি আমরা সব সময় করে নিব, সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক আমরা আপডেট করব। আমরা এক পরে দেখবো যে এনটিটি ফ্রেমওয়ার্ককে আমরা আগে আপডেট করে নিই। এনটিটি ফ্রেমওয়ার্ক নুগেট 6.1.3 ইনস্টল প্যাকেজ এনটিটি ফ্রেমওয়ার্ক। এটা অ্যাড না করলে ডাটাবেসে কাজ করতে গেলে অনেক হ্যাসেল হবে আপডেট যদি না থাকে। চলে আসলো, সব আপডেট হলো। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা রান করব। ভিউ পেজ সোর্স, এখন বুট স্টোরে যদি ক্লিক করি, 3.3.5 অর্থাৎ নতুন ভার্সন কিন্তু অটোমেটেড চলে আসছে এখানে। সেম আপনি যদি নিচের দিকেও দেখেন, এই যে jQuery ভার্সন 2.1.4 চলে আসছে। ক্লিয়ার? আমরা এগুলো আপডেট করে নিব। তারপরে আরেকটা কাজ করতে হয়, বুটস্ট্র্যাপের নতুন যে ভার্সনটা, এটার ডিজাইন কোয়ালিটি আরো ভালোভাবে পাওয়ার জন্য বান্ডল কনফিগে আরেকটা ফাইলকে অ্যাড করে দিতে হয়। আমরা যদি বান্ডল কনফিগে ফাইল দেখি, এই লাইনটা আসার পর কোথায় গেল? jQuery bootstrap, এই যে এই লাইনটাতে হয় কি, সে বুটস্ট্র্যাপ জেএসটাকে অ্যাড করে, সাথে আমাদের আরেকটা জেএস আমরা অ্যাড করে নিব, বুটস্ট্র্যাপ থিম ডট জেএস। এখানে আপনারা যদি আসেন দেখবেন যে কন্টেন্ট ফোল্ডারের মধ্যে যে বুটস্ট্র্যাপ থিম ডট সিএস ফাইল, এর নামটা আমরা কপি করি, কপি। তাহলে আমাদের বুটস্ট্র্যাপে খুব কোয়ালিটিফুল, যে বিভিন্ন গ্রেডিয়েন্ট টাইপ বা যে বাটনের মধ্যে যে রাউন্ড কর্নার গুলো যে থাকে সেগুলো আমরা পাই এখান থেকে। এই জন্য আমরা এটা অ্যাড করে দিব, সেভ করলাম। এখন আমরা কিছু, আসলে আমরা একটু ডাটাবেস রিলেটেড কাজ করি। যেমন একটা স্টুডেন্ট, একটা যদি স্টুডেন্ট টেবিল আমরা তৈরি করি, তাহলে আমরা কি লিখব? স্টুডেন্ট টেবিল এটা, যার মধ্যে কয়েকটা ডাটা থাকবে। আমরা জানি যে প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকে, এটা আমরা লিখলাম আইডি, নেম, ইমেল, আরেকটা রাখলাম মনে করেন অ্যাড্রেস। এই চারটা ডাটা রাখলাম, ডাটাবেসের টেবিল হবে এরকম। তো এটা আমরা তৈরি করব, এবং তৈরি করে তারপর আমরা ক্রুড অপারেশন, ক্রুড তো জানেন ডাটাবেসে ক্রুড কাকে বলে, ইনসার্শনের ডিলিট আপডেট যেখানে থাকে সেটাই ক্রুড অপারেশন। অর্থাৎ আমরা ইনসার্ট সবকিছু একটা ফর্ম টর্ম ডিজাইন করে সবকিছু বানাবো, তাহলে আমাদের ডাটাবেসে কিভাবে কাজ করে এটা আমরা দেখতে পাবো। এমনিসিতে কিন্তু আপনাকে নিজ হাতে কুয়েরি লিখতে হয় না, আপনাদের ওয়েব ফর্মে কুয়েরি লিখতেন, ইনসার্ট ইনটু ডিলিট সিলেক্ট।
মাইক্রোসফটে যে লাইব্রেরিটা কুয়েরি লেখার হিসেবে কাজ করে সেটা কোনটা? এডিও ডট নেট। এডিও ডট নেটের কাছে আমরা যেটা পাস করি, এডিও ডট নেট সেটাকে আসলে কুয়েরিটাকে ডাটাবেসে পাস করে দেয়। অর্থাৎ আমরা যে এতদিন বিভিন্ন ক্লাসগুলো ইউজ করতাম, এসকিউএল কমান্ড, এসকিউএল কানেক্ট, হ্যাঁ, সেগুলো কিন্তু সব এডিও ডট নেট এর ক্লাস। অর্থাৎ এডিও ডট নেট এর কাছে আমি ডাটা কুয়েরিটা পাস করে দিতাম, সেই কুয়েরিটা আমার ডাটাবেসে এক্সিকিউট করে দিত। ডট নেটে যেটা করা হয়েছে এমভিসিতে, সেটা এডিও ডট নেট এর উপরে আরেকটা লেয়ার তৈরি করা হয়েছে, সেটার নাম দিতে হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক। এনটিটি ফ্রেমওয়ার্ক কি করতেছে? আমরা সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি চিন্তা করি, তাহলে আমরা ওর কাছে একটা অবজেক্ট পাস করে দিব। অবজেক্টের মধ্যে চারটা মেথড থাকবে। এটা সেভ হলে তাহলে কি ইনসার্ট কোয়েরি হবে, ফাইন্ড হলে কি সিলেক্ট কোয়েরি, এরকম চারটা কোয়েরি আছে যেটা দিয়ে ক্রুড অপারেশন করবে। আমি ওকে যদি আমার অবজেক্টটা পাস করে সেভ মেথড কল করাই, তাহলে ও কি করবে? এই সেভের উপর বেস করে ও কিন্তু তখন এই কোয়েরিটা, যেটা আগে আমি নিজ হাতে লিখতাম, সেটা এখন ও লিখবে। ঠিক আছে, এখন আমি কিন্তু আরেকটা উপরে আরেকটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এই লেয়ারটার নাম হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক। এই লেয়ারে বসে আমি অবজেক্টটাকে পাস করে দিব, অবজেক্ট আমার কোয়েরি তৈরি করে এডিওর কাছে পাঠাবে, এডিও আমার কোয়েরিটাকে ডাটাবেসে এক্সিকিউট করে দিবে। এটা হচ্ছে ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে। আপনার আবার যখন আমরা ডাটা গ্র্যাব করব, তখন কি করব? আমি ওর কাছে একটা রিকোয়েস্ট পাঠাবো যে তুমি আমার কাছে এই ডাটা দাও, সিলেক্ট করে ডাটা দাও। তখন এ কি করবে? ডাটাটাকে এডিও ফরম্যাটে নরমাল একদম এসকিউএল পাঠাবে। এসকিউএল কি করবে? এটাকে তৈরি কোয়েরিটাকে এই এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে পাঠিয়ে দিলে, এনটিটি সেটা আমাকে অবজেক্ট আকারে বানিয়ে পাস করে দিল আমাকে। আমি আসলে এখন সবকিছু অবজেক্ট নিয়ে কাজ করব। এখন ডটনেটে এমভিসিতে আপনার ভালো করার জন্য দুইটা জিনিস খুব ভালো জানতে হবে। একটা হচ্ছে লামডা এক্সপ্রেশন, আর একটা হচ্ছে লিঙ্ক। আপনাদের ধরনের লিঙ্কের ক্লাস আছে, লিঙ্ক বা লামডা এক্সপ্রেশন, দুইটা তো একই জিনিস। একটা পারলে একটা পারো না। আচ্ছা, আমি একটু দেখি আপনাদের দেখি। তাহলে ফার্স্টে আমরা এখন ডাটাবেস রিলেটেড, অর্থাৎ ডাটা রিলেটেড সব কাজ আমি বলছি যে কোথায় করতে হয়? মডেলে করতে হয়। হুম, তাহলে আমরা এই ফাইলগুলো, অনেক ফাইল ওপেন করে আমরা এগুলো সব ওপেন করি, ক্লোজ করি, ক্লোজ অল ডকুমেন্ট। তাহলে আমাদের সবকিছু বানাইতে হবে হচ্ছে, অর্থাৎ আমার ডাটাবেস রিলেটেড যত কাজ হবে, যত মডেল হবে, এটা কি টেবিল হবে না একটা ডাটাবেসে? এই সকল টেবিল বানাইতে হবে হচ্ছে আমার মডেলের মধ্যে। মডেল ফোল্ডারে এসে অ্যাড ক্লাস, ক্লাসের নাম দিয়ে দিলাম স্টুডেন্ট, অ্যাড করলাম। এই ক্লাসের প্রপার্টি গুলো, এই চারটা হচ্ছে তার কি প্রপার্টি গুলো আমার লিখে দিতে হবে। এটা কি হবে? আইডি সবসময় ইন্টিজার হবে, ডাটাবেস এটা প্রাইমারি কি হবে? ইন্টিজার। ইন্টিজার, এটার নেমটা আমরা আইডি না লিখে আমরা সবসময় এই প্যাটার্নে লিখবো, স্টুডেন্ট আইডি। এই প্যাটার্নটা রাখবো কেন? এটা সবচেয়ে বেস্ট হচ্ছে, আপনি কি করবেন? আইডি কথাটা লিখবেন, সাথে আপনার ক্লাসের নামটা কপি করে পেস্ট করবেন। কারণ আমরা যেহেতু কোয়েরি লিখতে পারবো না, আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব, সেই হিসেবে তো আমাকে ওর স্ট্রাকচার ফলো করতে হবে। ও না হলে কোনটাকে আমার প্রাইমারি কি বানাবে? এর জন্য ওর প্যাটার্নটা হচ্ছে, হয় তুমি শুধু আইডি শব্দটা লিখো, আদারওয়াইজ ক্লাসের নাম এর সাথে আইডি যোগ করে লিখলে ও বুঝবে এটাই হবে আমার প্রাইমারি কি। এটা হচ্ছে প্যাটার্ন। আমরা সবসময় আইডিটাকে লিখবো না। শুধু আইডি লিখলে সমস্যা কি হবে? আপনার যদি 10টা টেবিল বানান, তাহলে প্রত্যেকটার আইডি আপনি কোয়েরি করতে গেলে তো আপনি নিজেই প্রবলেমে পড়ে যাবেন, আসলে এটা কোন আইডি খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারবেন না। এর জন্য আমি স্টুডেন্ট আইডি লিখলাম। নেমটা কি হবে? স্ট্রিং টাইপ। অ্যাড্রেস, আমরা প্রপার্টি চারটা লিখে দিলাম। ঠিক আছে, এখন আপনারা তো ইয়েতে ওয়েব ফর্মে করছেন, ডাটাবেজের কানেকশন বা কনফিগারেশন তো কোথাও না কোথাও লিখতে হয়। আমরা ডাটাবেজের কনফিগারেশনটা লিখবো হচ্ছে, যেগুলো ফাইল, কিছু ফাইলকে আমাদের করে দিচ্ছি। দেখেন একদম প্রজেক্টে লাস্টে একটা ফাইল আছে, নাম হচ্ছে ওয়েব কনফিগ।
যেখানে আমরা ওয়েবের ফুল কনফিগারেশনটা অর্থাৎ আমার ডাটাবেস কোথায় আছে, সেটা কানেকশন নাম কি হবে, সব ইনফরমেশন এখানে দিয়ে দিব ওয়েব কনফিগে। আমরা একটা কানেকশন নিয়ে আসি এখান থেকে কোনো জায়গা থেকে। কপি করলাম। আমি যে কানেকশন স্ট্রিংটা লিখতেছি এটা আপনার সবসময় লিখবেন, শুধু চেঞ্জ করবেন কি কানেকশন স্ট্রিং এ আপনার সার্ভারের নেম, আপনার ডাটাবেসের নেম, আর কিছু চেঞ্জ করা লাগবে না। যে লাইনটা যে পেস্ট করলাম, আর ডিফল্ট নেম আপনি একটা যে কোনো নাম দিতে পারেন, যেমন এমবিসি ফার্স্ট, বিসি ফার্স্ট নামে একটা নাম দিয়ে দিলাম। কানেকশন স্ট্রিং এর ডাটা সোর্সে আপনার দিতে হবে সার্ভার নেম। সার্ভার নেমটাকে আমরা যদি আমাদের এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করি, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা জানেন ম্যানেজমেন্ট স্টুডিও সবসময় অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করবেন, না হলে সে আপনাকে অনেক কোয়েরি এক্সিকিউট করতে দেয় না। এই যে আমার সার্ভারের নেম আমার নামই দেয়া, সেই জন্য এটা চেঞ্জ করা লাগবে না, যে ডাটা সোর্স আমার নাম দেয়া। ইনিশিয়াল ক্যাটালগ এখানে দিতে হয় হচ্ছে আপনার ডাটাবেসের নাম কি হবে। আমি বলে দিলাম ডাটাবেসের নাম হবে এমবিসি এমবিসি 7 7 নাম্বার। ইন্টিগ্রেট সিকিউরিটি ট্রু এই শব্দটা মানে হচ্ছে আপনি তো উইন্ডোজের অথেন্টিকেশন ইউজ করতেছেন, কারণ জানেন যে কোনো ডাটাবেস সার্ভারকে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হয়। কিন্তু যেহেতু এটাও মাইক্রোসফটের প্রোডাক্ট, আপনি তো উইন্ডোজের মাধ্যমে লগ ইন করেই আছেন, এর জন্য আপনাকে আলাদা পাসওয়ার্ড প্রয়োজন হবে না। এর জন্য আপনি বলে দিলেন ইন্টিগ্রেট সিকিউরিটি ট্রু। কিন্তু আপনি যখন এটা হোস্ট করবেন তখন কিন্তু আপনি অবশ্যই একটা ইউজার নেম পাসওয়ার্ড পাবেন। ঠিক আছে, সাথে আমি আরেকটা লাইন অ্যাড করে রাখছি, এটা অন্য কোথাও খুব একটা পাবেন না, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট। এটা মানে হচ্ছে আমাদের এমন অনেক সময় প্রয়োজন হয় যে আমরা ক্লায়েন্ট সাইড থেকে ডাটাবেস অ্যাক্সেস করি, যেমন অ্যাজাক্সের মাধ্যমে ডাটা পাস করে দিই। যেমন এটা উদাহরণ হতে পারে কি, যেমন জিমেলে যখন আপনি মেইল অ্যাড্রেস ওপেন করেন, আপনি যখন একটা মেইল অ্যাড্রেস লিখেন, জিমেল আপনাকে সাথে সাথে বলে না যে ইমেল অ্যাড্রেস অলরেডি টেকেন, অন্য একটা দাও। তাহলে কি দেখেন আপনি যতটুকু লিখছেন ততটুকু তো তার ডাটাবেসে সে হিট করাতে হচ্ছে। এই যে হিট করানোর জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাজাক্স ব্যবহার করা হয়। অ্যাজাক্স মানেটা হচ্ছে একটা পেজের পুরো জায়গা ইনফরমেশন যাবে না, ছোট্ট একটা ইনফরমেশন সার্ভারের কাছে যাবে, এটাই হচ্ছে অ্যাজাক্স। তো আপনি অ্যাজাক্সের রেজাল্টসের পাঠাতে তার যাতে কোনো প্রবলেম না হয়, সেজন্য এই লাইনটা লিখতে হয়, মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট ট্রু। আর প্রোভাইডার নেম হচ্ছে এসকিউএল ক্লায়েন্ট। এটা আপনি যদি ওরাকল ব্যবহার করতেন তাহলে এখানে যে সিস্টেম ডট ডাটা ওরাকল হতো, বা মাইএসকিউএল হলে মাইএসকিউএল হতো, মানে আপনি কোন ক্লায়েন্টটাকে ইউজ করতেছেন সেটা ইনফরমেশন। ক্লিয়ার এতটুকু কানেকশন স্ট্রিং। আপনারা এই যে এই লাইনটা আপনাদের যত প্রজেক্টে লাগে শুধু এটাকেই কপি করে দিয়ে জাস্ট শুধু কনফিগারেশন চেঞ্জ করে দিবেন। আমিও কিন্তু একটা বানিয়ে রাখছি, এটাই সবসময় ইউজ করতেছি। সেভ করে দিলাম। আচ্ছা, আর এই মডেলে হচ্ছে আমি স্টুডেন্টটাকে লিখলাম। এখন আমাকে তো আমি ব্যবহার করবো এনটিটি ফ্রেমওয়ার্ক। এনটিটি ফ্রেমওয়ার্কের কোন একটা ক্লাস তো আসলে আমার এই ডাটাবেসের ইনফরমেশন নিয়ে কাজ করবে। সেই জন্য আমি কি করলাম, এই মডেলের মধ্যে আরেকটা ক্লাস বানাবো, অ্যাড ক্লাস। সেটার নাম দিয়ে দিলাম হচ্ছে যে কোনো নাম, আমি দিয়ে দিলাম প্রজেক্ট ডিবি, অর্থাৎ প্রজেক্টের ডাটাবেস রিলেটেড কাজ হবে এখানে, এই জন্য আমি লিখলাম প্রজেক্ট ডিবি, অ্যাড করলাম। এটা খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখেন কিভাবে কাজ করতেছে। এই ক্লাসটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে হয়। ইনহেরিট না করলে সে ডাটাবেসের কমিউনিকেশনটা করতে পারে না। এনটিটি ফ্রেমওয়ার্কের যে ক্লাসটাকে ইনহেরিট করে সেটার নাম হচ্ছে ডিবি কনটেক্সট ক্লাস। আপনারা যদি এনটিটি ফ্রেমওয়ার্ক আপডেট না করেন তাহলে যে ডিবি কনটেক্সট এই শব্দটা আপনাকে রিশার্পার হেল্পেই আনতে পারবে না।
ডিবি কনটেক্সট আমরা অ্যাড করে দিলাম। এটা এই চিহ্নটা অর্থ তো জানেন, অবজেক্ট ওরিয়েন্টেড এটা কি ইনহেরিট করে নেওয়া। আচ্ছা, তারপর আমাকে একটা কনস্ট্রাক্টর লিখতে হবে পাবলিক প্রজেক্ট ডিবি। এখান থেকে আমি কল করলাম বেসকে। এই লাইনটা মানে হচ্ছে আমার কনস্ট্রাক্টর হচ্ছে প্রজেক্ট ডিবি, এই কনস্ট্রাক্টর থেকে আমি কার কনস্ট্রাক্টরকে কল করলাম, ডিবি কনটেক্সটের কনস্ট্রাক্টরকে কল করে দিলাম। এই কনস্ট্রাক্টরের মধ্যেই আপনার পাস করে দিতে হবে আপনার ডাটাবেজে ইনফরমেশন সে কি নাম দিয়ে খুঁজে পাবে, এই নামটাই হচ্ছে ওই নামটা। আমি যদি এই নামটা পাস করে দিই তাহলে ওই যে ডিবি কনটেক্সট সে কি করবে, এই নাম থেকে ওয়েব কনফিগে খোঁজা শুরু করবে যে ইনফরমেশন কি কি আছে, সেইখান থেকে ফুল ডাটাবেজ ইনফরমেশনটা গ্র্যাব করে পাবে। আমি লাইন এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, এইটার আর কোনো কাজ নেই। ঠিক, এখন আপনার এখানে যতগুলো আপনি এই মডেলের মধ্যে প্রত্যেকটা এন্টিটি আসলে কি এক একটা টেবিল হিসেবে কাজ করবে। আপনার এখানে কতগুলা ক্লাস আছে সেটার ইনফরমেশন ওকে জানিয়ে দিতে হবে। কিভাবে জানাবেন? প্রপ ডিবি সেট, অর্থাৎ ডাটাবেজের টেবিলের সেট। টেবিলের সেট আপনার ক্লাসের নাম স্টুডেন্ট এবং সেটার একটা রেফারেন্স স্টুডেন্ট, এটা লিখেই হবে। যদি আপনি ডিপার্টমেন্ট আরেকটা মডেল তৈরি করেন তাহলে আপনি কি লিখবেন, আবার নিচে আরেকটা লাইন বসবে পাবলিক ডিবি সেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সেট গেট। ক্লিয়ার কনসেপ্ট? ডিবি সেটটা হচ্ছে ডাটাবেজের টেবিলের সেট। হ্যাঁ, এটা হচ্ছে আপনি তো এইখানে ডটনেট ওয়েব ফর্মে আপনি কি করছেন, আপনি তো নিজে কোয়েরি লিখছেন, আপনি ওইখানে আপনি টেবিলের নাম উল্লেখ করে দিচ্ছেন। এখন আমার ইউজ করবো হচ্ছে আমি এনটিটি ফ্রেমওয়ার্ক। তো এনটিটি ফ্রেমওয়ার্কে তো জানতে হবে আমার ডাটাবেসে টোটাল কতগুলো টেবিল হবে, কোন টেবিল নিয়ে সে কাজ করবে। নোটিশ বোর্ডটা কি আপনার সবাই দেখেন? 302 এর সামনে একটা নোটিশ বোর্ড আছে, ওরা একটু দেখেন। আপনাদের ঈদের ছুটি হচ্ছে 21 তারিখ, মানে লাস্ট ক্লাস হবে 20 তারিখ পর্যন্ত, ঈদের আগে 20 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, মানে 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনার কাছে এসএমএস চলে যাবে না, 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। আমাদের 20 তারিখ ক্লাস করা হবে। আপনার নোটিশ বোর্ডটা একটু দেখে আসবেন। তাহলে ডিবি সেটটা হচ্ছে আপনার যতগুলা মানে টেবিল আপনার তৈরি হবে, প্রত্যেকটা টেবিল তো আসলে আপনি এখানে তো টেবিল না, আপনি যে মডেলের মধ্যে ক্লাসগুলো লিখবেন এই ক্লাসের কালেকশনের লিস্টগুলো এখানে বলে দিতে হবে প্রত্যেকটা। এখানে 5টা যদি লেখেন তাহলে 5টা ইনফরমেশন ডিবি সেটে বলে দিতে হবে। এতটুকু হইলো, আমি তৈরি করলাম আমার ক্লাস, তৈরি করলাম ডাটাবেজ ইনফরমেশন দিয়ে দিলাম, সবকিছু ওকে হইলো। এখন এমডিসিতে ডাটাবেজের সাথে যে কমিউনিকেশন করবে, অর্থাৎ আমি এমডিসিতে এই যে কি বলে ম্যানেজমেন্ট স্টুডিও যেটা অন করে রাখছি, এখানে শুধু আমি কোড দেখবো, এখানে আমি কোনো কোডে হাত দিতে পারবো না, এখানে কোনো কিছু আমি চেঞ্জও করবো না। আমার সব কাজ আমি করবো কোডে বসে করবো, ডাটাবেজে অটোমেটিক চেঞ্জ আসবে। এই যে ওয়েটা অর্থাৎ কোডে চেঞ্জ করলে ডাটাবেজে সব জায়গায় চেঞ্জ আসবে, এটা কি বলবো কোড ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কোডের থেকে আপনার সবকিছু হবে। এখন কোডের থেকে যে ডাটাবেসে কমিউনিকেশন করবে এর জন্য ওর আরেকটা লাইব্রেরি হেল্প নিতে হয়, সেটার নাম হচ্ছে মাইগ্রেশন করে নাও। মাইগ্রেশন, মাইগ্রেশনের ব্যাপারে ফুল ইনফরমেশন এখানে আপনি পাবেন। আপনি যে এখানে লিখেন ASP.NET MVC5 migration, কোড ফার্স্ট মাইগ্রেশন এন্ড ডেপ্লয়মেন্ট উইথ, এইটার মধ্যে ফার্স্টে এখানে দেয়া আছে, এটা পড়লে বুঝে যাবে মোটামুটি। আমি এখন নিজে করতেছি, দেখেন কিভাবে মাইগ্রেশন করি। কোড ফার্স্ট অনেক ইজি, অনেক সহজ, অনেক দ্রুত। আপনার অ্যাপ্লিকেশনে মাইগ্রেশন এনেবল কিনা সেটা দেখার জন্য আপনি বুঝবেন এখানে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার থাকবে, যাদের মাইগ্রেশন আছে তাদের। আমাদের এখনো যেহেতু নাই, আমরা সেটাকে বানাবো। বানানোর জন্য টুলস, নুগেট প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে যে লাইনটা লিখতে হবে এনেবল
মাইগ্রেশন, মাইগ্রেশন কিন্তু এস আছে কিন্তু সাথে, সেটা অনেকে ভুল করে। এটা আমরা ক্লিক করলে এখানে একটা ফোল্ডার তৈরি হবে এবং একটা ফাইলও সে নিজে তৈরি করে দিবে। এখানে সে চেক করতেছে ইফ দ্য কনটেক্সট টার্গেট অ্যান এক্সিস্টিং ডাটাবেস এনেবল মাইগ্রেশন লিখার সাথে সাথে সেই কিন্তু আমার ওই যে এসকিউএল ক্লায়েন্টে যে বলে দেওয়া আছে ওয়েব কনফিগারেশনে কানেকশনের কথা বলে দেওয়া আছে, সেই কিন্তু এখন টেস্টে চলে গেছে ডাটাবেসের মধ্যে, যে ওই এই ডাটাবেসটা কি ওইখানে আছে কিনা টেস্ট করে নিচ্ছে। সে মাইগ্রেশনে আমাকে একটা ফাইল তৈরি করে দিল। আমরা যদি এখানে দেখি, দিলাম, এই যে মাইগ্রেশন নামে আমার একটা ফোল্ডার আসলো, এর মধ্যে একটা ফাইল আসলো কনফিগারেশন ডট সিএস নামে, এই একটা ফাইলও অটোমেটিক তৈরি করে দিল। এখন আমি যে এখানে স্টুডেন্টটা লিখছি, এই স্টুডেন্ট টেবিলটা কি আমার এখন কি কি কাজ হবে দেখেন, আমার ডাটাবেস তৈরি করতে হবে, তারপর কি আমি যে স্টুডেন্ট টেবিলটা তৈরি করছি সেটা ডাটাবেস ইনসার্ট করতে হবে। সেই কাজগুলো করার জন্য আমি ফার্স্টে টুলসে আসলাম, আবার নুগেটটা কেটে দিয়েছি এখান থেকে, প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে আমি লিখলাম অ্যাড মাইগ্রেশন, আর মানে নতুন একটা মাইগ্রেশন আমি ফাইল অ্যাড করতেছি, যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে দিলাম যেহেতু একদম ইনিশিয়াল লেভেলে করতেছি আমি জন্য নাম দিলাম আইএনআইটি ইনিশিয়ালাইজেশন, এন্টার ক্লিক করলাম। এখানে কিন্তু মাইগ্রেশন, ওইখানে কিন্তু ফার্স্টে যখন লিখছিলাম তখন লিখছিলাম মাইগ্রেশন। দেখেন সে আমাকে একটা ফাইল তৈরি করে দিল, এখানে দেখেন যে আইএনআইটি নামে, সাথে আগে ও ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ডেট টাইমের উপর বেস করে একটা কিওয়ার্ড তৈরি করে নিছে। আমরা যদি এই ক্লাসটাকে দেখি, এটাকে অটো হাইড করে দিই, এখানে দেখেন সে বলতে যাচ্ছে ক্রিয়েট টেবিল, দেখে বোঝা যাচ্ছে সে একটা ক্রিয়েট টেবিল তৈরি করতে যাচ্ছে স্টুডেন্টস নামে। ডাটাবেসের টেবিল নেম কিন্তু বেস্ট হচ্ছে প্লুরাল হওয়া, কারণ কি স্টুডেন্টস মানে হচ্ছে ওই টেবিলে স্টুডেন্টের কালেকশন আছে, ওটা কেন স্টুডেন্ট হবে, আসলে তো নাম অনুযায়ী হওয়া উচিত স্টুডেন্টস। সে কি করে, আপনি যে এখানে মডেলটা তৈরি করছেন স্টুডেন্ট, সেটা প্লুরাল সে নিজে থেকে তৈরি করে, এজন্য নাম আসছে কিন্তু স্টুডেন্ট। সে আমাকে বলতে স্টুডেন্ট আইডি নালেবল ফলস আইডেন্টিটি ট্রু, মানে আইডিটাকে বানাবে সেই রকম, যেহেতু আমরা জানি প্রাইমারি কিকে ফাঁকা রাখা যায় না, এবং আইডেন্টিটি মানে কি সে কি অটো ইনক্রিমেন্টও বানাই দিবে, আমি বললাম হ্যাঁ। নেম বলতেছে স্ট্রিং, ইমেল স্ট্রিং, অ্যাড্রেস স্ট্রিং, আর দেখেন যে বলতেছে প্রাইমারি কি স্টুডেন্ট আইডি, এটাকে সে প্রাইমারি কি বানাবে। এখন আপনি এখান থেকে আপনাকেও আগে ভিজিট করতে দিচ্ছে যে আমি ডাটাবেসে এই জিনিসটা করতে চাই, তুমি এখান থেকে চেক করে দেখো সব ঠিক আছে কিনা। আপনি যদি মনে করেন হ্যাঁ সব কিছু ঠিক আছে, তারপর আপনি এখানে লিখলেন আপডেট ডাটাবেস, এন্টার। দেখেন শেষ হয়ে আসলো, এখন আমরা ডাটাবেসে আসি, কানেক্ট হলাম, ডাটাবেসে ক্লিক করলাম। দেখেন এটা ছিল না আমাদের ডাটাবেস নেম MVC7, এটা কিন্তু তৈরি হয়ে আসছে। এটার ভিতরে আমরা ক্লিক করি, টেবিল দেখি আসছে কিনা, এই যে দেখেন স্টুডেন্ট টেবিল। এটার আমরা ডিজাইন মোডে অন করে দেখি যে আসলে কি আমি যেরকম চাইছিলাম সেরকম আসছে কিনা। এই যে এটাই হয়েছে, এই যে স্টুডেন্ট আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, বা স্ট্রিং যেহেতু অ্যান্ড ভার্কার আর ভার্কার একই জিনিস, ঠিক আছে, ওই দেখেন ওইটা ইন্টিজার চলে আসছে। তাহলে কিন্তু আমার এখন ডাটাবেসের টেবিল তৈরি হয়েছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে বানাইতে হবে কি ডাটা ইনসার্ট করার জিনিসপত্র বানাইতে হবে, ইনসার্ট করার, আপডেট করার, এইচটিএমএল এর ডিজাইন করতে হবে। এখন এই কাজটা করার জন্য আমরা এখানে ফার্স্টে একবার বিল্ড করে নিলাম। এখন আমার কি একটা কন্ট্রোলার লাগবে না, কারণ কন্ট্রোলারে তো আমার হিট করে করে যেতে হবে। স্টুডেন্ট, আমি একটা মেথড বানাবো কি ক্রিয়েট, যেটাতে দিয়ে ডাটা ক্রিয়েট ইনসার্ট করা যাবে, আপডেট করা যাবে। এটা করার জন্য আমি এখানে আসলাম, সবসময় বিল্ড করে নেবেন, মাইগ্রেশন কাজ কমপ্লিট হওয়ার পর বিল্ড করে নেবেন, না হলে হয় কি
মাইক্রোসফট কিভাবে তার জিনিসপত্র ম্যানেজ করে সেটা একটা ডিএলএল বানিয়ে রাখে। আপনি যদি বিল্ড না করেন সেই ছবিকে পুরো ডিএলএল থেকে রান করাই দিবে। এর জন্য আপনাকে যখনই মাইগ্রেশন শেষ হয়ে গেল একবার বিল্ড করে দেবে। আর এটাও গুড প্র্যাকটিস, কিছুক্ষণ পর পর বিল্ড করে রাখা অ্যাপ্লিকেশনকে। সলিউশন, হ্যাঁ, তখন আপনাকে ওকে আবার বলে দিতে হবে যে ওই উপরে আমরা একটু করতে করতে ওইটা বলে দেওয়া হবে আপনি এই ঘরটাকে প্রাইভেট দিকে। কিন্তু মানে নিয়ম কি, আপনি যখন কোনো জিনিসের মানে অটোমেটেড টুলস যখন কোনো কিছু ব্যবহার করেন তখন সবসময় উচিত ওর গাইডলাইন ফলো করা। না হলে আপনাকে অনেক জায়গাতে চেঞ্জ করতে হবে, অনেক জায়গাতে সে পাবে না। ওর প্যাটার্ন ফলো করলে ও আপনাকে কোনো জিনিসে ঝামেলা করবে না। মাইক্রোসফটের কিন্তু খুব ভালো একটা দিক হচ্ছে মাইক্রোসফট গ্রাফিক্যালি অনেক কাজ করতে পারে। খুব বাজে জিনিস হচ্ছে আপনি মাইক্রোসফট যদি আপনাকে বলে হাইটা যাও তুমি হাইটা যেতে হবে। আপনি অন্য রোড গেলে মাইক্রোসফট আপনার ধারে কাছে নাই, তখন হচ্ছে সবচেয়ে ঝামেলা। এই সকল উল্টা পাল্টা দিকে যাওয়ার জন্য বেস্ট অপারেটিং সিস্টেম কোনটা জানেন? লিনাক্স। আপনি যা খুশি তা করতে পারবেন, আপনার জন্য সব উন্মুক্ত। লিনাক্স ব্যবহার করে দেখেন, খুব কিন্তু কঠিন না, উইন্ডোজের সাথে লিনাক্স এট এ টাইম ব্যবহার করবেন। আচ্ছা, কন্ট্রোলার তৈরি করার জন্য আমি কন্ট্রোলারে আসলাম, রাইট ক্লিক, অ্যাড কন্ট্রোলার, আমি কন্ট্রোলার বানাতে চাই। এখন এখানে দেখেন কন্ট্রোলারে ক্লিক দেওয়ার পর বিশাল বড় একটা হেডলাইন আসছে। ফার্স্ট একটা হচ্ছে এমবিসি ফাইভ কন্ট্রোলার এমটি, ও বলতেছে একদম খালি কন্ট্রোলার বানাই দিই, শুধু থাকবে কি কন্ট্রোলার এক্সটেন্ড করে দেয় ওটুকু, আর কিছু থাকবে না, আমার এটা দরকার নাই, নিজে নিজে। পরেরটা বলতেছে এমবিসি ফাইভ কন্ট্রোলার রিড রাইট অ্যাকশন, ও বলতেছে যে তোমাকে আমি অ্যাকশনের নামগুলো লিখে দিই, যে কি বলে ইন্ডেক্স মেথড থাকবে, ক্রিয়েট ডিলেট, এরকম 4-5টা মেথডের নাম লিখে দিই, আর কিছু থাকবে না। তৃতীয়টা বলতেছে যে এমডিপি ফাইভ কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক, আমি এনটিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি তোমাকে সবকিছু বানিয়ে দিব, ইনসার্ট সিলেক্ট ডিলিট আপডেট তুমি যা চাও আমি সব বানাতে, তাহলে এটাই দাও, আমি নিজে কেন বানাবো? এটা আপনি সিলেক্ট করলেন, অ্যাড। পরে এখানেও বেশ কিছু ইনফরমেশন যাচ্ছে, সেটা হচ্ছে মডেল ক্লাস কোন ক্লাসটার উপর বেস করে বানাবে। আপনি এখান থেকে সিলেক্ট করতে, আমাদের মডেল ক্লাস কোনটা? স্টুডেন্ট। স্টুডেন্ট। পরে বলতেছে যে ডাটাবেসের কনফিগারেশন ইনফরমেশন সে কোথায় পাবে, তাহলে আমাদের ডাটাবেস ইনফরমেশন কোথায়, যে প্রজেক্ট ডিবির মধ্যে রাখা, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখানে বলতেছে ভিউ কি, ওই যে ওইখানে এই ভিউটা পাবে, এই ভিউটা তো পাবে না, শেয়ার ভিউটা নিবে না আমাদের, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, বা এখান থেকে এটা কেটে দিলে ও বাই ডিফল্ট ওইটাই নিবে। ঠিক আছে, কন্ট্রোলারের নাম কি বানাবে সে? কন্ট্রোলারের নাম ও বলতেছে স্টুডেন্টস কন্ট্রোলার বানাবে, আমি বললাম স্টুডেন্টস না, তুমি স্টুডেন্ট কন্ট্রোলার বানাও, স্টুডেন্ট কন্ট্রোলার না, আমার চেঞ্জ করে দিলাম, অ্যাড বাটন ক্লিক দিলাম। দেখেন সে আমার জন্য একটা কন্ট্রোলার তৈরি করছে, আমরা যদি দেখি বিশাল বড় কন্ট্রোলার লিখছে, দেখেন প্রচুর লাইন, কি আছে এটা আমরা পরে দেখি। আগে দেখি আমাদের জন্য একটা কন্ট্রোলার বানিয়ে দিয়েছে সব লেখা টিকা সহ, এখন আমরা অ্যাপ্লিকেশন রান করি। আমাদের এই কন্ট্রোলার যাইতে হলে কি লিখতে হবে, না কন্ট্রোলারের নাম, আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে স্টুডেন্ট, তারপর আমরা ইন্ডেক্স মেথড আসলাম, ইন্ডেক্স লিখে দিলাম। দেখেন কিছু নাই, বলতেছে ইমেল টিমেল খালি, আমি একটা স্টুডেন্ট তৈরি করি, স্টুডেন্টের নেম সুমন, suman@gmail.com, অ্যাড্রেস ঢাকা, create, এখানে আসছে। আপনি মনে করেন যে আমি ডাটা লিখতেছি, ও মনে রাখতেছে না, ও আমি ডাটা বেসে ডাটা ফেলতেছি, এই যে এডিট টপ 200 রো, এই যে ডাটা আছে।
ঠিক আছে, সব বানাইছে। দেখেন আপনি সুমন এই বানানটা মনে করেন ভুল হয়েছে, এডিট সুমন আহমেদ সেভ ডিটেলস এর পুরো ইনফরমেশন। অনেক সময় হয় না একটা ছোট ইনফরমেশন নিয়ে আসি, ক্লিক করলে ডিটেলস দেখতে পেলে, এই যে ডিটেলস। আবার দেখেন এই যে ব্যাক টু লিস্ট, ব্যাকে আসতে চাই। ডিলিট করতে গেলে আমি অনেক সময় না ভুলে ডিলিট বাটন ক্লিক করি, তখন তো আসলে ইউজারকে জিজ্ঞাসা করা উচিত তুমি কি ডিলিট করতে চাও। মাইক্রোসফট এটাও পারে। দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস। ঠিক আছে, আমরা আরেকটা বানাই, নাহলে একদম খালি জিনিস ডিলিট করলে আবার ফাঁকা হয়ে যাবে। abc@gmail.com গ্রেট। এই দুটো ইনফরমেশন বানালাম। এখানে দেখি আসলে কি আসতেছে কিনা সব ডাটা। এই যে আসতেছে। হ্যাঁ, এখন দেখেন আপনি চাচ্ছেন যে না এই ডাটাটা ডিলিট করে দিব, এবিসি ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস। আপনি ডিলিট বাটন ক্লিক দিলেন, ওকে ডিলিট। এখানে দেখেন এই যে দুইটা ডাটা আছে, এক্সিকিউট দিলে একটা করবেন। আর ওয়েব ফর্ম কষ্টের জিনিস। কতটুকু কোড লিখছেন আপনি? ওইটা তো ফালতু চিন্তা, ওটা চিন্তা আমি জীবনে একবারই কাজ করছি ওই ফর্মে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ছাত্র ছিলাম আমাদের সময় এমবিসি পড়াইতো না, তখন ওই যে প্রজেক্টটা যে করেছিল ওই ফর্মে, ওইটাই আমার জীবনে ফার্স্ট, ওইটাই লাস্ট। এত বাজে জিনিস। সবচেয়ে বাজে জিনিস হলো এইচটিএমএল হাইড করে রাখছে। এইচটিএমএল একটা ওয়েবের মেইন জিনিস হচ্ছে এইচটিএমএল। আপনি যদি ওইটাই হাইড করে দেন তাহলে আপনি মডিফিকেশন করতে পারেন না সেই সময়। আর এখানে আপনি যা খুশি, আমি তো দেখলাম জাভা স্ক্রিপ্ট লিখতে পারি, যে কোয়েরি লিখতে পারি, যা খুশি এখানে তা লিখতে পারি। কত সহজ। চারটা জিনিস বানায় ফেললাম, একটা মডেল বানিয়েছি, বাকি সব। আর ডিজাইনও করে দিচ্ছে। আপনার ফর্ম ডিজাইন করতে যে কি ঝামেলা, এতগুলা লাইন লেখো টেখো। অথচ এই কাজটা যদি আপনাকে আমি রতে বসাই দিতাম, তাহলে আজকে তার 1 ঘন্টা ক্লাস বাকি ওইটাও যাইতো, কালকে সারা দিনটা যাইতো ডিজাইন ডিজাইন শেষ করতে। কারণ আপনি দেখেন ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আপনি ক্রুড বানান একটা অ্যাপ্লিকেশনে। ক্রুড ছাড়া কয়টা জিনিস আছে আপনি কত ভালো করে চিন্তা করেন। ওয়েবসাইটে ওখানে একটা ক্রুড আছে না, যে প্রত্যেক দিনের নিউজ টেন্ডি দেওয়ার জন্য ক্রুডই তো আছে, ক্রুড শুটিং চার্জ দিয়ে দিচ্ছে। তারপর আপনি যদি লগ ইন সিস্টেমও বানান তাহলে আপনার কি লাগবে, ইউজার রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ, লগ ইনের জন্য পেজ, এই প্রত্যেকটার জন্য একটা করে পেজ। অথচ এই কাজ আপনার অটোমেটেড উপরে দিবে, আপনি বাকি কাজকে সময় ব্যয় করেন। শুধু আপনি মডেলটাকে খুব গুছানো ডিজাইন করলেই হবে। এখন আমরা মডেলটাকে বেশ কিছু মডিফাই করব। আমি যে আজকে রাতেই বাসায় প্র্যাকটিস করি, নাহলে কি হবে কালকে আবার অনেক কিছু মাথা থেকে চলে গেলে আর মনে থাকে না। এখন আমাদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল আছে। ভুলটা কি, এখানে আমরা ক্লিক করলাম, একটু দেখেন এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখেন ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে। তাহলে তো আমাকে এখানে বিভিন্ন চেকিং বসাইতে হবে না, যে কেউ খালি রাখলে কি ডাটা ইনসার্ট করতে পারবে কিনা, ভ্যালিডেশন গুলা করা। ফার্স্টে আগে এটাকে আমার ডিলিট করে দিলাম, এখন আমি ভ্যালিডেশন গুলা বসাবো। অ্যাপ্লিকেশনকে অফ করলাম। কি হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। না এটা হচ্ছে ওই পিসিতে হয়তো কোনো ঝামেলা হচ্ছে। এখন আমাকে কি ভ্যালিডেশন বসাইতে হবে, যে ভাই তুমি এই ঘরটার পূরণ করে তারপরে এসো, ঝামেলা করো না। আচ্ছা, এখন ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশনকে এমডিসি তে বলে অ্যানোটেশন। ঠিক আছে, আমরা এখানে একটা পেজ ওপেন করে রাখবো, অ্যানোটেশন asp.net mdc ফাইল। আমি কিন্তু ঠিক এইভাবে আমি যখন ডেভেলপমেন্টে কাজ করি তখন কিন্তু এইভাবে, কারণ আমি কিওয়ার্ড গুলো জানি, আমার মাথার মধ্যে কোনো সিনট্যাক্স নাই। হ্যাঁ, আমি শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করে কয়েকটা পেজ ওপেন করে রাখি, আমার যা যা লাগে আমি এখান থেকে শুধু বসাই থাকি। এই কিওয়ার্ড গুলো জানার লেগেই পড়ালেখা করতে হবে। কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনি পাবেন, দেখেন আমি সার্চ দিই ফার্স্ট পেজে আসে, আপনি সার্চ দিবেন 4 নাম্বার পেজে আসবে। দেখেন খালি পূরণ রাখার জন্য বলতেছে রিকোয়ার্ড নামে একটা শব্দ লিখতে হয়, ও দেখা যাচ্ছে রিকোয়ার্ড। এইটা এখানে এই জায়গাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কি কি জিনিসে কি কি লিখতে হয়। তাহলে কি মাথার উপরে লিখতে হয় সবকিছু, এটা হচ্ছে রুলস। তাহলে নেমের মাথার উপরে এটা বসালাম। এই জিনিসটা অনেক সময় রেফারেন্সটা পায় না, এর জন্য যেই কোনো জিনিস দেখবেন যে রেড কালার হয়ে গেছে মানে ঝামেলা আছে। সোজা ভাষা, এত কিছু মনে রাখার দরকার নেই, রেড কালার ঝামেলা।
হ্যাঁ, পরে কি ঝামেলা সেটাও জানা দরকার নেই। আপনি যে রিকোয়ার্ড এ ঝামেলা হয়েছে না, আপনি রিকোয়ার্ডটা গুগলে ফেলাই দিতেন। ও কেউ না কেউ আপনাকে বলতো যে রিকোয়ার্ড এই কারণে ঝামেলা করে, আপনি ওইটা রেফারেন্স টাইপ করে বসাই দিতেন, শেষ। আর এই যে যা যা আসলো দেখেন, এতে দেখে নিলেন না যে ডাটা অ্যানোটেশন, এটা একটু মনে রাখবেন। যে কোনো জায়গায় দেখলেন যে রিকোয়ার্ডের ঝামেলা আসলো, মানে এই লাইন পায় নাই। তখন যদি কোনোভাবে আপনি পাওয়াতে পারতেছেন না, তখন অন্য জায়গাতে এই লাইনটা কপি করে বসাই দিবেন, শেষ। কি হলো এটা মাইক্রোসফট ম্যানেজ করবে, আমার জানা দরকার। আচ্ছা, আমরা এখানে লিখে দিব যে প্লিজ এন্টার ইওর নেম, বা নেম ইজ রিকোয়ার্ড। ইমেইলের শর্ত কিন্তু দুইটা, একটা ঘর ফাঁকাও রাখতে পারবে না, দ্বিতীয়টা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস ভ্যালিড ইমেল অ্যাড্রেস হইতে হবে, তাই না? তাহলে আমরা দেখি ASP.NET ইমেল ভ্যালিডেশন, ASP.NET MVC5 ইমেল ভ্যালিডেশন। ইমেল অ্যাড্রেস দিয়ে লিখতে হয়, ঠিক আছে? এই নামটা কপি করলাম, ইমেলের এখানে বসালাম, নাম আইডি। ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, কেউ যদি ভুল ইমেল অ্যাড্রেস দেয় তাকে এটা দিব। কোড ফার্স্ট অ্যাপ্রোচের শর্ত হচ্ছে আপনি যদি মডেলে কোনো হাত দেন বা কোনো কিছুতে চেঞ্জ করেন, আপনাকে অবশ্যই মাইগ্রেশন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট রুলস, এটা মানতেই হবে। কারণ কোড ফার্স্ট আসলে কি করে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার এখানে স্টুডেন্ট নামে যে একটা টেবিল তৈরি হয়েছে না, সাথে কিন্তু আরেকটা টেবিল তৈরি আছে, সেটা হচ্ছে মাইগ্রেশন স্টোরি। এ আসলে কি করতেছে, আপনি ওইখান থেকে যা পাঠাচ্ছেন, ওর কাছে যে হিস্ট্রিটা আছে দুইটার মধ্যে ডিফারেন্স করতেছে, ডিফারেন্স করে যেটা পাচ্ছে সেটুকুকে সে রান করাচ্ছে। এখন আপনি যদি এখান থেকে নিজে থেকে কোনো কিছু চেঞ্জ করেন, তাহলে তো ডিফারেন্সে সে উল্টাপাল্টা পাবে, তখন এই এররটা দিবে। এই জন্য কোড ফার্স্টে আপনি এইটা শুধু ওপেন করেছেন শুধু দেখার জন্য, হ্যাঁ ঠিক মতো কাজ হচ্ছে, আদার্স কিন্তু এখানে আপনি কিচ্ছুতে চেঞ্জ করবেন না। আপনি করতে পারেন কি নতুন ডাটা ইনসার্ট করতে পারেন, কিন্তু টেবিলের ডিজাইন চেঞ্জ বা কোনো টেবিলকে ফেলে দেওয়া, এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। যেহেতু আমি এখানে মডেলে অনেক কিছু চেঞ্জ করছি, সেহেতু আমাকে আবার মাইগ্রেশন করতে হবে। আমি এখানে বিল্ড করে নিলাম, বিল্ড সলিউশন আসলো। মাইগ্রেশন করার আগে সবসময় বিল্ড করবো, না হলে প্রবলেম করে অনেক সময়। নগেট প্যাকেজ ম্যানেজার কনসোল। তো আমি করবো কি আরেকটা মাইগ্রেশন তৈরি করতে চাই, অ্যাড মাইগ্রেশন চেঞ্জ স্টুডেন্ট, আমি যে কোনো নাম দিলাম। মাইগ্রেশন নেমটা এমন ভাবে দিবেন যাতে আপনি দেখে বুঝতে পারেন এখানে আপনি কি কাজ করছিলেন। ইনিট মানে আমি ইনিশিয়ালাইজেশনের কাজ করছি, চেঞ্জ স্টুডেন্ট স্টুডেন্টের চেঞ্জিং এর কাজ করছি। ক্লিক করলাম, সে আমার জন্য ফাইলটা তৈরি করে আনছে। আমি যদি এখানে দেখি কি হয়েছে এখানে, ও বলতেছে যে এগুলা না লেভেল ছিল, না লেভেল ফলস করে দিবে। আগের ডিজাইন অংশ যদি দেখেন, এগুলাতে কিন্তু না লেভেল একসেপ্ট করা, এই যে দেখেন নাল একসেপ্ট দেখে কিন্তু খালি ভ্যালু আসতেছিল। ও বলতেছে যে আমি কি এখন তোমার ডাটাবেসে নাল ভ্যালু ফালানোটা বন্ধ করে দিব? আমি বললাম হ্যাঁ, এটা করে দাও। তাহলে আমি এখন যেটা তৈরি করে দিচ্ছে, এখন আমি এটাকে আপডেট ডাটাবেস করে দিব, আপডেট ডাটাবেস, এন্টার। শেষ হয়ে গেল। এখন আমি এই ডিজাইন অংশটাকে কেটে আবার যদি স্টুডেন্ট ডিজাইন ওপেন করি, দেখেন নাল কিন্তু চলে আসছে। এখন আমরা অ্যাপ্লিকেশনকে রান করি, এটাকে কেটে দিলাম। এখানে যেহেতু এটা ওপেন করা আছে, এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ফাঁকা। দেখছেন ভ্যালিডেশন হয়ে আসছে। এবং এখানে কিছু একটা লিখলেন, এখানে উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, অ্যাড্রেসে কিছু একটা লিখছেন, ক্রিয়েট বাটন,
@টা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন ক্রিয়েট বাটন ক্লিক দিলে পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে, অর্থাৎ ভ্যালিডেশনটা সার্ভার সাইড থেকে হচ্ছে। এখনকার ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কি করে, আপনি ক্রিয়েট বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে বলে দেন এরর, সার্ভারের কাছে কিন্তু পাঠায় না। তাহলে কি আমার ভ্যালিডেশনটা এখন ক্লায়েন্ট সাইডেও ভ্যালিডেশনটা দরকার। এটার জন্য আমরা এখানে কি করতে পারি, সলিউশন এক্সপ্লোরার ফার্স্টে আমি একটা ফাইল ওপেন করব, কারণ আমার সব ভিউ আসলে কোন পেজে আসে, মাস্টার পেজ। লেআউট পেজটা ওপেন করলাম, এখানে একটা জেএস অ্যাড করে দিতে হয়, জাভাস্ক্রিপ্ট শুধু। এই যে এখানে আসার পর এই পজিশনে সলিউশন এক্সপ্লোরার স্ক্রিপ্ট কোথায়, এই যে স্ক্রিপ্ট, এই যে jQuery validate ডট জেএস, হ্যাঁ এই ফাইলটাকে আমি এখানে টান দিয়ে এই পজিশনে ছেড়ে দিলাম ভ্যালিডেটটাকে। এখন অ্যাপ্লিকেশন রাখবো, এই পেজে আসবো। কন্ট্রোল F5, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন হয়নি, ভ্যালিডেট ডট জেএস আরেকটা জেএস অ্যাড করি এবং কিছু দেখেন ক্লায়েন্ট সাইড কিন্তু ভ্যালিডেশন। আপনি এখানে ফার্স্টে বলতেছে ইমেল ইজ রিকোয়ার্ড, আমি অন্য প্রজেক্ট দিলাম। আমি যখন একটা কি প্রেস করবো আমাকে এখন বলতে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস বা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আমি যদি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম, কতটুকু কাজ করছেন, কয় লাইন কোড লিখছেন আপনি নিজে, হ্যাঁ? এই যে আমি এখানে কন্ডিশন লিখলাম, মাথার উপরে লিখে দিবেন যা যা কন্ডিশন দরকার, ও ওইগুলো পালন করবে। যে কোয়েরি দুইটা ফাইল অ্যাড করে নিলাম, এই যে। না, আপনাদের আরেকটা জিনিস, আপনাদের যে নতুন প্রজেক্ট যেটা 2013 দিয়ে ক্রিয়েট করবেন, ওইখানে কিন্তু এই জেএসটা অটোমেটিক ডাউনলোড থাকে না। আপনি কি করতে হবে, এই নামটা দিয়ে ওই নুগেট লিখবেন, তখন ওই যে নুগেট থেকে ডাউনলোড করে নিতে হবে, না আদারওয়াইজ কিন্তু এরা পাবেন না ভ্যালিডেট জেএস। ভেরি সিম্পল, ASP.NET MVC। দেন আমার একদম অ্যাপ্লিকেশন রেডি, ক্রুড ভ্যালিডেশন ভ্যালিডেশন সব সহ রেডি। যে কোয়েরি থাকবে এরকম একটা বানিয়ে নিয়েছি, যে কোয়েরি ছাড়া এটা হবে না। আমার লাইভ প্রজেক্টে আইডেন্টিটি, আমি যেটা করছিলাম অ্যাঙ্গুলার দিয়েছি, একটা লাইভ প্রজেক্টে দেখা আমাদের